আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী সাহেবকে, সুপ্রিম কোর্টের আইনজীবী। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, ওনার কাছে অশেষ কৃতজ্ঞতা। আমরা ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব রাজ্জাকী ভাই, আপনি আশা করি আমাদের শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। জি, আমি আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আমি আপনার ফোরামে দুটো কথা বলবো। আপনার সাথে আমার এত সুন্দর সম্পর্ক, সেই কারণে খুব ভালো লাগছে। আমরা সরাসরি আলোচনায় চলে আসি। দেশের এখন যে অবস্থা, নানা ধরনের কথাবার্তা কিন্তু এখন হচ্ছে, এবং প্রতিদিনই আমরা দেখছি যেন একটা মানে মানে কি বলবো, আপনার প্রত্যাশা প্রত্যাশা ভঙ্গের বেদনা, অথবা আরো বেশি প্রত্যাশা, অথবা একজনের বিরুদ্ধে এক ধরনের নিঃশেষ করে দেওয়ার একটা প্রবণতা। এই যে এক ধরনের রাজনীতি চলছে, রাজনীতিহীনতার রাজনীতি, এটা হুম। আলটিমেটলি কোন পর্যায়ে যাবে আমরা বুঝতে পারছি না। সবাই বলছে যে একটা নির্বাচন হলে হয়তো বা একটা থিতু হবে ঘটনাটা। এখন নির্বাচন নিয়েও নানা কথা হচ্ছে। সবশেষ যেটা আমরা শুনলাম গতকালকে, যে ডক্টর ইউনূস বললেন যে উনি ডিসেম্বরে নির্বাচন হবে, এভাবে ওনারা অগ্রসর হচ্ছেন। তো ডিসেম্বরে যদি নির্বাচনটা হয়, এখন আপনি যে অবস্থা দেখছেন, আপনি সেই নির্বাচন নিয়ে কতটুকু প্রত্যাশা করেন? নির্বাচনটা কি ভালো হবে বলে মনে করেন? এটা কি পর্যাপ্ত সময় হলো? আবার যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার কি তাহলে হবে এর মধ্যে? এগুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি, সব মিলিয়ে একটা প্রাথমিক মূল্যায়ন শুনি ছোট করে। আচ্ছা, ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। আসলে দেখেন, এই যে সংস্কার যেটা হচ্ছে, সংস্কার রাজনীতিবিদদের যে ভাষাটা, সংস্কার নাকি একটা চলমান প্রক্রিয়া। বাট যে সংস্কারগুলা ইউনূস সাহেব করতে চাচ্ছেন আমরা দেখতেছি, করতে পারলে যে খারাপ হবে সেটা আমি বলছি না, কিন্তু করতে পারবেন কতটা, এক। দুই, এই রাজনীতিবিদরা সেই সংস্কার কতখানি মেনে নিবেন। মুখে যাই বলেন না কেন, ওনারা যদি দেখেন যে এই সংস্কারে তাদের রাজনীতি জটিল হয়ে যাবে, তাইলে সেই সংস্কার মানবে কেন? ইতিমধ্যে সংস্কারের টোটালটা না পাওয়া গেলেও আমরা যা কিছু পাইছি, তাতে তো মনে হয় যে আগে যেভাবে নির্বাচনগুলো খুব সহজ সরলীকরণ ভাবে হইতো, সেখান থেকে একটু ব্যত্যয় হবে। সুতরাং এটা মানবে কেন? এখন তো দেখছি সম্প্রতি মির্জা আব্বাস সাহেব কি বলছেন, আমরা এই সংস্কারই মানি না, কথার কথা। এক নম্বর। দুই নম্বর হলো, সংস্কার করে যাই করেন না কেন, ইফ এনিবডি গেটস 2/3 মেজরিটি, ইট ক্যান বি চেঞ্জ এট এনি মোমেন্ট। তো এখন সেখানে এমন যদি কোনো পরিকল্পনা থাকে যে বাংলাদেশে আগামী 20, 30, 40, 50 বছরে 2/3 মেজরিটি নিয়ে কোনো দল আসবে না, এরকম কোনো পরিকল্পনা যদি কেউ করে থাকে, সেটা ভিন্ন কথা। তাইলে কোনো মতে একটা সংস্কার করলে এবং সেটা যদি কোনোভাবে অ্যাপ্রুভাল নিতে পারে, তাইলে মনে করেন সেটা চেঞ্জ করা কঠিন। এই কারণে চাচ্ছে যে সাইমালটানিয়াসলি যাতে গণপরিষদের নির্বাচনটা হয়। এখন গণপরিষদ বলতে কি, এটা অনেক বড় ব্যাপক অর্থ। সংক্ষেপে যদি বলি, যে এই একই নির্বাচনে যারা এমপি হবে, কথার কথা, সেই এমপি 300 জন এমপি, সেই 300 জন এমপি এক জায়গায় বসে গণপরিষদ হিসেবে তার থেকে একটা ট্রিটমেন্ট দিবে, এবং তারা এই সংবিধানটাকে অ্যাপ্রুভ করে ফেললো। তারপরে এরাই গিয়ে আবার পার্লামেন্টে বসবে, বসার পর ওই সংবিধানের আলোকে চলতে থাকবে। ওয়ান্স ইট ইজ অ্যাকসেপ্টেড পার্লামেন্টে এবং গণপরিষদ, তখন বাতিল হয়ে যাবে, গণপরিষদের ফাংশনটা থাকবে এখানে না। আমি একটা কথা বলি আপনাকে, আমি একটু থামাচ্ছি জি। আপনাকে, আমি একটু বোঝার জন্য। যেহেতু আপনি আইনের ব্যাপারে আপনাকে যখন পেয়েছি, আমি একটু জানতে চাইছি দুটো কথা। এক নম্বর কথা হলো যে আমাদের দেশে কি এই ধরনের গণপরিষদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, এক নম্বর। দু নম্বর কথা হলো, যদি গণপরিষদ, যে লোকটা গণপরিষদের সদস্য হচ্ছেন, সেই লোকটাই সংসদ সদস্য হচ্ছেন একই সঙ্গে, এবং উনি গণপরিষদের সদস্য হিসেবে সংবিধানটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর, তারপর ওনার কাজ শেষ, ওনার দায়িত্ব শেষ, তারপরে সংবিধান চলবে, এই হ্যাঁ, সংসদ চলবে। তাহলে গণপরিষদে আলাদা ওই অল্প সময়ের জন্য নাম দেওয়ার প্রয়োজনীয়তাটা কোথায়? সংসদ এই জন্য, সদস্যরাই তো এটাকে গ্রহণ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য প্রয়োজন যে আপনি যখন এটা ডাইরেক্ট সংসদে পাঠাই দিবেন, তখন এটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে 2/3 মেজরিটি দরকার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা, মাই পয়েন্ট। আর আচ্ছা। যদি আপনি গণপরিষদে পাঠায় দেন, তাদের ডিউটি থাকবে এটাকে অ্যাকসেপ্ট করা। তারা যদি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করার, না করে? না, ওইভাবেই গণপরিষদে নিবেই তো ওইভাবে। গণপরিষদে না, তাদের তারা ফাংশন। যদি বলে, যে দেখেন, আমি আরেকটা প্রসঙ্গে উঠাই আপনাকে, হুম। যে এরা যে সংস্কারটা করতেছে, হুম। আপনি একটা কথা ভাবেন তো, এই সংস্কারটা যাদের দিয়ে করানো হচ্ছে, হুম। এই লোকগুলিকে নির্বাচন করলো কে? যাদের উপরে আমি দায়িত্ব দিলাম যে আপনি আমাকে সংস্কার করে দেন, এই লোকগুলি নির্বাচনটা কি যথাযথ ছিল? যদি এখন নির্বাচন আপনি, যদি যোগ্য লোক না হয়,
তাহলে তাদের সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করবে কি? এই জন্যই যদি তো সংসদ এই বলে যে আমি গ্রহণ করবো না, তাহলে আপনি কি না করবেন? এবং এই জন্যই তো উনি গ্রহণ না বলছেন। করার মতো তো হতে পারে, গ্রহণ না করার হ্যাঁ, মতো হতে পারে না, কি হতে পারে তো? আমার কাছে তো হ্যাঁ, কিছু গ্রহণযোগ্য মনে হয় না। হ্যাঁ, গ্রহণযোগ্য নাও হতে পারে। সেজন্যই তো বলা আছে যে যারা সংবিধানটা সহজ বাংলায় যদি বলি, যারা সংবিধানটা লিখবে, সংবিধান মানে লিখলাম, হুম। যারা হুম। সংবিধানটা লিখবে, সেটা যদি আপনি মাসুদ কামাল আমি আরো 5 জন 50 জন বৈশা অ্যাপ্রুভ করে দিই, তখন কথা থাকবে কি আমরা লিখেছি, মানে বিষয়টা এইরকম রূপক অর্থে, কারণ তখন তো আর ওইটা হুম। থাকে না। ওয়ান্স ইট ইজ অ্যাপ্রুভ বাই, আপনি আর আমি যখন অ্যাপ্রুভ করে ফেলবো, তখন এটা আমাদের লেখা, সেই অর্থে বলছি। এখন আচ্ছা। অ্যাপ্রুভ করবে কি করবে না, মানবে কি মানবে না, কারণ ইউনূস সাহেব কিন্তু 3টা কথা বলছে, তার একটা কথা থেকে উনি সরে গেছেন। উনি 3টা কথা বলেছিলেন। 1 নম্বর, উনি বলছিলেন আমরা সংস্কার করব, করার পর যদি পুরো অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বর 25-এ, আর যদি বেশি সংস্কার চায় জুন, মধ্য জুন 26, জুন মাসের 26-এর জুন। আর একটা কথা উনি আগে বলছিলেন, এখন বলেন না, সেটা বলছিলেন একেবারেই যদি সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে চলে যাব। আপনার মনে আছে কিনা আমি ঠিক জানি না এই মনে কথাটাও, আছে আমার এটা, এই মনে আছে। কথাটাও বলেছিলেন। তাহলে হুম। আপনি 3টা কথা থেকে একটা থেকে সরে গেছেন, এখন ওই আলাপটা আর নাই। 1 নম্বর। 2 নম্বর, এখন যদি রাজনৈতিক দলগুলো এই সংস্কারকে না মানে, কথার কথা, আপনি তাহলে নির্বাচন তো দিবেন যে সামনে, সেই নির্বাচনটা কোন সংবিধানের আলোকে হবে? এক্সিস্টিং যেটা আছে সেটা, না যেটা আপনারা সংস্কার করলেন? কারণ উনি ইতিমধ্যে আহ আহ, কিছু কর্ম করেছেন, যেমন রাজনীতিবিদদের কাছে ছুড়ে দিচ্ছেন যে আপনার টিক মার্ক দিবেন, আবার বলছেন কোন দফা চান কোন দফা চান না, কোনটা কতটুক চান এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। এটার মানে হচ্ছে যে একটা রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলো এটা বেকায়দায় পড়া, কারণ এটা তো ডকুমেন্টারি থেকে যাবে রিফিউজ করেছিল। রাইট। এটা এটা 1 নম্বর। 2 নম্বর, আরেকটা জিনিস উনি আবিষ্কার করছেন, সেটা হলো রাজনীতিবিদ আমার সামনে এসে ঐক্যমত্যের কথা বলেন, আর এখান থেকে চলে গিয়ে উনি অন্য ধাঁচে কথা বলেন। তার মানে এটাও কিন্তু রাজনীতিবিদদের বিপক্ষে, যে এরা সকাল বিকাল তাদের কথা চেঞ্জ করে। এই জিনিসগুলাকে ওপেন করাটা রাজনৈতিক দলের জন্য একটু বিব্রতকর পরিস্থিতি হচ্ছে। এবং এটা কেন করছে কি করছে না সেটা না, কিন্তু হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সামনের নির্বাচনটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। সেটা হলো সামনের নির্বাচনে আমি দেখতেছি আপনার আহ, দুটো শক্তি বলতে আমি আপনাকে যেটা মিন করতে চাচ্ছি, জি। একটা শক্তি বলতেছে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আর একটা রাইট। শক্তি কি বলছে, আর একটা শক্তি বলতেছে সংস্কার, কিন্তু সেই সংস্কারটা খুব জোরালো ভাবে বলে না। হ্যাঁ, যেটুকু রাইট। সংস্কার করা দরকার ধরে নির্বাচন দেন। তারপরে নির্বাচনের ক্ষেত্রে এক পক্ষ বলে স্থানীয় নির্বাচন আগে, আর এক পক্ষ বলে সংসদ নির্বাচন আগে। তাহলে এই একটা কিন্তু দাবি থেকে যাচ্ছে। এই দাবি না মানার ব্যাপার আছে, অর্থাৎ আপনি নির্বাচনের তফসিল দিয়ে দিলেন, এখন আমরা যারা সংস্কার বা বিচার আগে চাচ্ছি, কথার কথা আমরা জি। বলবো যে এই নির্বাচন মানি না। আর যারা বলবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, তাইলে বড় দল যে আছে যারা তারা সংসদ নির্বাচন চায়, তারা বলবে আমরা এই নির্বাচন মানি না। তাহলে কিন্তু একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে। তাহলে হবেটা কি? এবার হবে কি, আমরা সেটাই কোন দিকে বলছি। যাচ্ছি? হ্যাঁ, সেটাই বলছি। এখন আপনি এই যে কনফ্লিক্টের যে জায়গাটা, যে দুইটা শক্তির কথা বললাম, এই জি। দুইটা শক্তিকে আপনি যদি ব্যাখ্যা করেন, আমার মতো যদি ব্যাখ্যা করি, তাহলে এই যে শক্তিটা এখন নতুন শক্তি তৈরি হয়েছে, আহ ছাত্রদের থেকে ফর্ম নিয়ে যারা পার্টি করলো, জাতীয় নাগরিক পার্টি, হুম। হুম। এরা কিন্তু ভোটের রাজনীতিতে দুর্বল, ভোটের ব্যাপারে তারা কোনো ভালো অবস্থানে যেতে পারেনি। কিন্তু রাইট। হুম। রাজনীতিতে তো দুইটা পর্ব কাজ করে। একটা হলো হুম। ভোটের ব্যাপারে কারা হুম। শক্তিশালী, আর একটা হলো হুম। মাঠে কারা শক্তিশালী। তো হুম। মাঠে কারা শক্তিশালী যদি দেখি, আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওই যে নতুন দল যারা করছে তারা কিছুটা শক্তিশালী আমার কাছে এটা কি মনে হচ্ছে। মাঠে, মাঠে, মাঠে না মাঠে প্রশাসনের মাঠে কাছে, সরকারের কাছে? আমি বলতেছি মাঠে বলতে কিরকম আমি বলি আপনাকে, আমরা সামনে যে আওয়াজে, তাদেরকে আওয়াজে। না না, আওয়াজে না, আমি বলছি আচ্ছা। আপনি সামনে যাদেরকে দেখতেছেন, জি। আমার নিজের ব্যাখ্যাটা বলতেছি। জি প্লিজ। আপনি যদি একটু পিছন দিকে যাই, যে বিডিআর হত্যা হলো 57 জন, মনে করেন, জি। হুম। এই যে হুম। 57 জন অফিসার, তারা কিন্তু ওই যে যে সরকারটা পতিত হয়েছে জি। তাদেরকে দোষারোপ করতেছে এবং অ্যাবসলিউটলি তাদের দায়। তাহলে এই 57 জন অফিসারের প্রত্যেকের যদি মাত্র 2টা করে অফিসার কোর ভ্যালুর এখনো যদি আর্মির মধ্যে থেকে থাকে, আছে না, যেমন আপনার হুম। জন্য এমন 2টা সাংবাদিক থাকতে পারে মাসুদ কামালের জন্য জান দিয়ে দিবে। তো এইরকম রাইট। 2টা করে অফিসার থাকলে কিন্তু 57 দুগুণে কত হয়, 114টা অফিসার আছে।
এবং এই 114টা অফিসার কিন্তু মানসিকভাবে ওই ফ্যাসিজম বিরোধী শক্তির সাথে থাকবে। আমি যেটা আপনাকে আচ্ছা, মিন করতে চাচ্ছি। বুঝতে পেরেছি। সেকেন্ড আসেন সেনাকুঞ্জে যখন গেল বিডিআর কিলিং এর পর, সেখানে হুম, কিন্তু হুম, ক্ষোভ প্রকাশ করছে বহু অফিসার। তার right, বদৌলতে আমি জানি 1.5 শতাধিকের বেশি লোকও চাকরি হারাইছে। এবং সেই 1.5 শতাধিক অফিসার যারা চাকরি হারাইছে, তারা কিন্তু ডেফিনেটলি মানসিকভাবে ওই শক্তিটার পিছনে থাকবে। পাশাপাশি ওই যে 150 অফিসার যার কথা বলছি, তাদেরও কোর ভ্যালুর যদি এক একজনের 2 জন করে থেকে থাকে, 300 অফিসার আর্মিতে আছে। এখন তার ফলে কি হয়েছে, আপনি আর্মির ভিতরেও কিন্তু আপনার এই ফ্যাসিজম বিরোধী শক্তির পক্ষে বিপক্ষে পাবেন। এটা আমার আমার ধারণা। প্রকাশ করবে কি করবে না সেটা ভিন্ন কথা। জি, ক্লিয়ার। আমরা এখন একটু অন্য প্রসঙ্গে একটু যাচ্ছি, একদম অতি সাম্প্রতিক প্রসঙ্গে একটা ছোট করে যদি বলেন। এটি আমার শেষ প্রশ্ন আসলে। সেটা হলো যে এই যে আপনার যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, উনি ইন্ডিয়াতে এসেছেন একটা মানে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেখানে ওখানকার একটা টেলিভিশনকে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গটা এসেছে। এবং সেখানে বাংলাদেশে উনি যে মন্তব্যগুলো করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু হত্যা, অমুক তমুক এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং ইসলামিস্ট আরো উত্থানের সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো উনি কিছু মন্তব্য করেছেন। আমার ধারণা মন্তব্যগুলো আপনার চোখে পড়েছে। আপনি কি মনে করেন ওনার এই মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির কিছুটা পরিবর্তন হবে, পজিটিভ অথবা নেগেটিভ? ধন্যবাদ আপনাকে। মানে বিষয়টা হচ্ছে যে উনি তো একটা খুব বড় মাপের ওই যে কি সুনিতা, না সুনিতা গাবার্ড, হ্যাঁ, তো তুলসী উনি গ্যাবার্ড। তুলসী গাবার্ড উনি কিন্তু খুব রাইট, বড় মাপের, অর্থাৎ যত গোয়েন্দা সংস্থা আছে টু সাম এক্সটেন্ট তার আন্ডার কমান্ড, মানে তার কাছে রাইট, রিপোর্টিং রাইট। করতে। এবং আমেরিকার গোয়েন্দা মানে একটা বিরাট ফ্যাক্টর, আমরা মুখে যত কিছুই বলি না কেন। এবং এই সব গোয়েন্দাদের মোটামুটি সে বস, মানে রাইট, রিপোর্টিং অথরিটি সে তার কাছে রিপোর্ট করে। সেক্ষেত্রে মনে করেন টু সাম এক্সটেন্ট তাকে হয়তো প্রভোগ করছে অনেক সাংবাদিক, সেটা করতে পারে, নট আনলাইকলি। রাইট, কারণ আপনি রাইট। তো আপনি তো রাজনীতিতে রাজনীতিতে আপনি জিও পলিটিক্স বাদ দিতে পারবেন না। সুতরাং এখানে বাংলাদেশে আজকে ভারত বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, সৌদি আরব বলেন, পাকিস্তান বলেন, কতগুলা ভাইটাল ফ্যাক্টর বাংলাদেশে আছে। তো জি। সেক্ষেত্রে মনে করেন আজকে মনে করেন দা ওয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব অনার পাচ্ছেন চায়না থেকে, ফর এক্সাম্পল, যে চায়নার একটা বিশেষ ফ্লাইট তাকে, রাষ্ট্রপতির ফ্লাইট এসে তাকে নেবে। এখন আপনি যদি জিও রাইট, পলিটিক্স চিন্তা করেন, তাহলে এটা একটা চিন্তার বিষয়। পাশাপাশি ইউনূস সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর উনি শুধু এক কেন্দ্রিক থাকবেন, আর সেটাও বোধহয় ঠিক না। কারণ উনি কি শুধু এক কেন্দ্রিক থেকে একজনের উপর ডিপেন্ড করবেন, সেটাও হতে পারে। কারণ রাইট। এইখানে আপনি যদি চায়নার সাথে খুব বেশি মাখামাখি আমি করি, কথার কথা বলছি, তাহলে কিন্তু এটা ভারত এবং আমেরিকা কেউই কিন্তু ভালো চোখে ভালোভাবে দেখবে না, নেবে না। রাইট, নিবে না, নেওয়ার কথা না। আরেকটা রাইট। ব্যাপার, আমাদের বাংলাদেশে একটা কথা বলছি আমরা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ইটস এ ভেগ টার্ম। কেন ভেগ টার্ম বলি? সবার সাথে আপনার বন্ধুত্ব হবে না। আমি হ্যাঁ, ভারতের সাথে আমি বন্ধুত্ব করব, আবার চায়নার সাথেও বন্ধুত্ব করব, তাহলে ভারত আর চায়না তো একে অপরের শত্রু। তার মানে কি, রাইট। আমি তখন একটা এমন একটা জায়গায় যাব যে আমাকে কেউই বিশ্বাস করবে না, দুইজনের কেউই বিশ্বাস করবে না, কথার কথা বলছি। সুতরাং এই মুহূর্তে এই যে এই আমেরিকার মানে দিল্লি সফররত অবস্থায় যে কমেন্টটা করছেন, যে এটা তারা উদ্বিগ্ন। এখন এটা কথার কথা কিনা এক নম্বর, নাকি খুব সে ভিতর থেকে বলছে, দুটো ব্যাপার কিন্তু সময় একটু অপেক্ষা করতে হবে। কেবল বললেন, রাইট, কিন্তু রাইট, প্রশ্ন হচ্ছে দ্য মোমেন্ট ইউনূস সাহেব ইজ প্ল্যানিং টু গো টু চায়না, ঠিক তখন এই কথাটা বলা, আমি মানে একটু একটু চিন্তা করছি, করি না যে তা না। লেট আস সি কি হয়। মানে এটা একেবারে ফেলেও দেওয়া যাচ্ছে না, খুব গভীর ভাবেও নিচ্ছি তাও না। জি, কিন্তু কথা জি, হচ্ছে যে যেহেতু চায়নার অবস্থানটা নিয়ে আমেরিকা এবং ইন্ডিয়া দুইজনের অ্যালার্জি আছে, তাহলে সেটা জি, একটা ভাববার বিষয়। কারণ দুইটা পলিটিক্স এখানে আছে। ইন্টারনাল জি। পলিটিক্স হলো আপনার আমার। ইন্টারনাল পলিটিক্স আমি শান্তিপূর্ণ শান্তি চাই। আমার ওই যে কি বলে, কিভাবে ওড়না পরবো এইটা কেউ আমাকে শিখাবে না। তারপরে ওই আমি পর্দা দিয়ে ভাত খাবো, আমাকে ঢুকে পিটাবে না, উই ওয়ান্ট ইট। আমি ফুটবল খেলবে মেয়েরা, এখানে কেউ বাধা দেখ, সেটা আমি চাই না। তারপরে একটা নায়িকা দোকান উদ্বোধন করবে, কেউ বাধা দেখ, আমি চাই না। এবং সেটা নিয়ে সরকার কিছু না করতে পারলে স্টেটমেন্ট দিতে পারতো যে এগুলো আমরা চাই না।
কিন্তু সেই স্টেটমেন্টও আমরা পাই নাই। সুতরাং ধরেন ফেসিজমের বিরুদ্ধে কথার কথা বলছি, ফেসিজমের বিরুদ্ধে একটা শক্তি দাঁড়াইছে জাতীয় নাগরিক শক্তি, ঠিক আছে, আমি নৈতিকভাবে বললাম গুড জব, কিন্তু এর মানেই না তোমরা যা করবা সব বৈধতা দিব। তোমরা এত পারো, তাহলে আমি এমনও দেখছি ওয়াসায় নাকি নিয়োগ হয় তোমাদের রিকোয়েস্টে। পাশাপাশি আবার এটাও দেখতেছি তোমরা কোনো স্টেটমেন্ট দিচ্ছ না, তোমাদের ভিতরে নাকি শিবিরের প্রচুর লোক আছে যারা নাকি হিডেন ছিল। কিন্তু আজকে তো এটা ক্লিয়ার করা দরকার, ফেসিজম সরকার ফেসিস্ট সরকারকে সরানোর জন্য না হয় গোয়েন্দা বৃত্তি নিছিলা, সবকিছু লুকাই রেখে করছিলা, কিন্তু আজকে তো ক্লিয়ার করা উচিত তোমার পার্টিতে কে কোথায় কিভাবে আছে, কোন দলের লোক কিভাবে আছে, সেটা ক্লিয়ার করা উচিত। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের জন্য একটু সময় করেছেন। আমি আশা করি আমাদের দর্শকরা আপনার কথাগুলি খুব পছন্দ করবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির খোলামেলা মন্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। যখন আগামীতে যদি ওনার সঙ্গে আমরা কখনো বসতে পারি, এই মন্তব্যগুলো আমরা আলোচনা করব। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।